কিন্তু খুব আমি আমার স্বাভাবিক বক্তব্যে ব্যাপার একটা না? কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে, কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন আমার কথা বললেন। আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্রতত্র বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে প্রথিতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? কিন্তু যদি করে না থাকেন রাশেদ, কেন করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসে যে হ্যাঁ আমি করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি হুম, বলেছিলেন। কিন্তু অবগত করতে হবে কেন? মানে এটি তো মানে নো নো, দ্যাটস শেখ অ্যানাদার হাসিনা থিং। তিনি তিনি তো নো আর ২ দিন ধরে রাজনীতি করেন না। তার নো রাজনীতির নো অভিজ্ঞতা নো যারা এই নো, প্যানেলে আছেন শোনেন, তাদের থেকে কমও না। তার দক্ষতা, আম- যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ থ্যাংক ইউ, আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে? তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। থ্যাংক ইউ, আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে। আমার দলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, হ্যাঁ, প্রেসিডিয়াম আছে, সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম। আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে, কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে। এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান, সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে। সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যামুনিশন আই হ্যাভ গিভেন ইউ টু গো অ্যারাউন্ড অ্যান্ড আস্ক। আপনার বা আমার, আমি আজ পর্যন্ত 2000-এর উপর টকশো করছি, বিলিভ মি, আমি আজ পর্যন্ত আপনাদেরকে কোনোদিন কোনো ইউনিয়ন পর্যায়ের কোনো ত্যাগী নেতাকে নিয়ে টকশো করতে দেখি নাই। গণতন্ত্র বাঁচাবেন কোথা থেকে, উদ্ধার করবেন কোথেকে? যেই লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না তাদেরকে কোনোদিন ইউ ডোন্ট কল দেম বিকজ দে ডোন্ট লুক গুড এনাফ। তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না, অত ভদ্রলোক মনে হয় না, এই জন্য তাদেরকে ডাকা হয় না, এটা বাস্তবতা। তারা হয়তো সরাসরি একদম এখন এখন স্টেশনে এসে আমি, কথা বলেন না, কিন্তু শোনেন, একদম না কিন্তু না, আমাদের রিপোর্টাররা গিয়ে no, কিন্তু তাদের সাথে একদমই কথা বলেন। একদমই আনা হয় না, বিলিভ মি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। হ্যাঁ, আমিও আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমরা যখন না, টেলিভিশনে আমি আমি ছিলাম বা আমি দায়িত্ব ওই নিয়ে কথাটা কাজটায় বলছি কেন? বসেছি, তখন আমাদের আ- আ- রিপোর্টাররা যেত, শোনেন, তাদের সাথে কথা বলতেন। আমি আপনাকে একটা মজার কথা বলি, আজকে একটু মন খুলে কথা বলি। বলেন। 71 চ্যানেলে আমাকে স্থানীয় সরকারের উপরে কথা বলার জন্য নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? তো সাথে আবার একজন মুরব্বী মানুষ, তিনি সুধীজনদের একজন, উনি স্থানীয় সরকারের উপরে কথাবার্তা বলেন, ভালোই বলেন, অনেক সময় যুক্তিসঙ্গত কথা বলেন, জ্ঞানী মানুষ। তোফায়েল সাহেব, আপনি তো চেনেন, হলো, হ্যাঁ। তো আমি অনুষ্ঠানের মাঝখানে সঞ্চালককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমি স্থানীয় সরকারের কি, আর তোফায়েল সাহেব জীবনে কয়দিন স্থানীয় সরকারে কাটাইছেন? আপনি যে এই 45 মিনিট বা 50 মিনিট ব্যাপী টকশোটা আয়োজন করলেন, এখানে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান কাউকে ডেকেছেন যে আপনি স্থানীয় সরকার নিয়ে সমাধান করতে চান? সো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি আপনাকে ফোরামগুলো দেখিয়ে দিচ্ছি, আমাকে একা দিয়ে তো আপনি সব সমস্যা সমাধান করবেন না। বাট হোয়াট আই এম টেলিং ইউ ইট ইজ রেভলিউশনারি। আমার মতো কেউ বলেনি, আপনি ওটাকে কাজে লাগান। ইনস্টেড অফ আমাকে রিফিউট না করে হোয়াট আই এম গিভিং ইউ সেটা আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আই ভলেন্টিয়ার্ড, আমি আপনাকে বলেছি যে আমাদের হারানোর কিছু নাই। বাংলাদেশের জন্য সত্য 1971, বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু, বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার হাজার বছরের সংগ্রাম এই এবং স্বাধীনতা যুদ্ধ। সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা এবং কোনো সংকোচ নাই।
জি। কারণ আত্মসংকোচ করে লাভ নাই। মানে এই অ্যাপ্রোচটা আমরা নিশ্চয়ই যদি কাজে লাগানো যায় শুনেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। রাশেক রহমান, আপনি আমরা বলছিলেন, আমরা ছিলাম হ্যাঁ আমরা আপনি ছিলাম বলছিলেন, আমি একটু একটা আমরা প্রশ্ন নাই। করি, আপনি নিশ্চয়ই আপনার এই অংশটুকু শেষ করবেন এবং আমার প্রশ্নটুকু সাথে বলবেন যে আপনি বলছিলেন যে এই সময় মিডিয়াও বলতে পারে নাই বা জিজ্ঞাসা করে নাই, আপনারাও বলেন নাই, এখন আপনি অনেক কিছুই বলছেন, কিন্তু হারানোর এখন আর কিছু ভয় নাই। তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগঢাক ছিল, মানে সবারই, যদি বলেন মিডিয়ারও, আপনাদেরও, আপনার নিজের? না, আমার আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম আমার দলের পক্ষে, এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা। এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্বের সহকারে নিয়েছিলাম, যার দরুন আহ, যেই জায়গায় হয়তো বা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি নাই, এটা আমার ব্যর্থতা। আই ওয়াজ মোর ফোকাসড অন এ ডিফারেন্ট লেভেল। কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে, মানে আমার দল যদি ঠিক না থাকে, দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো আপনি 1971 সালে যারা শত্রু তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারবেন না। যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ আহ, এবং গণতন্ত্রমুখী রাখবেন, তাদের জন্য কাজ করতে পারবেন না। এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত একটা আবহ, সেটাও আপনি তৈরি করতে পারবেন না। এখন আহ, আমার একার ভুল তো একা না, বহু লোকের ভুলের সমষ্টিক জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায়। এই জন্য তো বললাম আমরা ছিলাম, আমরা নাই। কিন্তু আমাদেরকে যদি ফিরে আসতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দাঁড়া করাতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার, হয়তো বা এটা আমি বয়সে তোমার সন্তান তুল্য, এই দেশের আমি একজন নাগরিক, সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, মধ্যমন্ত্রী থাকবেন না, আপনি বিরোধী দলের নেত্রী থাকবেন, বিরোধী নেত্রী থাকবেন না, আপনি কোন দলের সভাপতি থাকবেন, থাকবেন না, আপনি জীবিত থাকবেন, জীবিত থাকবেন না, কুল্লু নাফসিন যায়কুতুল মউত, সবই তো বাস্তব সত্য। কিন্তু আপনি বঙ্গবন্ধুর কন্যা, এটা কিন্তু কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আপনি জাতির জনকের কন্যা, দিস cannot be changed. If that is the fact, তার একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয়, আমি বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং ইয়েস, আওয়ামী লীগ বাংলার মানুষের, আমিও বাংলার মানুষের, সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, কেউ অভিমান করতে পারে, কেউ রাগ করতে পারে, কেউ আমাকে শাসন করতে পারে, কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই, কারণ আমি তোমার জন্যে। আমি যদি ভুল করে থাকি, আমার তুমি পরিত্যাগ করো না, আমি তোমার পাশে থাকতে চাই, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই। আমি যদি সঠিক করে থাকি, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তার সঠিকটা জন্য তো আগে বোঝাতে চাই। দায়টা স্বীকার করতে হবে, বা ভুল No, বা no, no, দোষ আমি সেটা তো আসছি, স্বীকার আমি করতে হবে। আসছি, আমি আসছি, ইয়েস, আমি আসছি। সুতরাং আমার কথার জায়গাটা হচ্ছে যে বাংলার মানুষের ফল ব্যাক করার যে জায়গাটা, অর্থাৎ আপনি বিপদগ্রস্ত হলে, আপনি সংক্ষুব্ধ হলে, আপনি অসহায় বোধ করলে, আপনি যে কারো উপরে নির্ভর করবেন, সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে, বলতে হবে। এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না, সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না, আওয়ামী লীগ তো ওই ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে, আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে, তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান, আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হ্যাঁ, হ্যাঁ, থামলাম, অনেক এখানেই প্রশ্ন। জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালাম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয়, এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 হ্যাঁ, টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন?
আচ্ছা, আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথাটা কি বললেন? আমরা ২, ৪, ৫ টাকা করে পাচার করতে, করতে মানে বলছিলেন, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি যেহেতু আমি বিদেশে থাকি। হয়তো ২ টাকা পাচার হলেও করেছি। সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন। ২, ৪, ৫ টাকা করে পাচার করতে, করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আহ, আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন, আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন না। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইয়োর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করতে, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? তো এটা তো আর পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না। এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগতভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন। কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ। আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না। কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো, উনি অর্থ পাচারকারী হলেন, বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। কিন্তু সেই বিচার আর হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি না, তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার, না আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এসালমের ইয়ে হওয়ার শপথ নেই। আর এসালম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ন তো অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যেই শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদেরকে কোনো কি আছে যে আমি